নমস্কার, কালচারাল টকিসের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি কথক পারফর্মিং রেপার্টায়ারের আয়োজনে বাণী নিকেতন ইনস্টিটিউট ও ভোলাগিরি কলা মন্দিরে আয়োজিত হয়ে গেল ডাক্তার কৃষ্ণমোহন মজুমদার স্মরণে দ্বাদশ বর্ষ জাতীয় নাট্য উৎসব হাওড়া 2025। ছিল এক গুচ্ছ নাটক সহ গুণীজন সম্বর্ধনা, নাট্য আলোচনা ও আরও অনেক কিছু। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আমাদের এটা 12তম জাতীয় নাট্যোৎসব। একটু একটু করে 12টা বছর যে কেটে যাবে যখন শুরু করেছিলাম ভাবতে পারিনি। তবে এই বছর অনেকগুলো দুঃখের ঘটনা পরপর ঘটেছে। সেই জন্য প্রথমে ভেবেছিলাম যে নিরাপত্তা পালন দিয়ে শুরু করব, কিন্তু এত কাছের মানুষজন এত তাড়াতাড়ি পরপর চলে গেছে যে কার জন্য নিরাপত্তা পালন করবো আর কার জন্য করবে না সেটা ভেবে আমরা নিরাপত্তা পালনটা করছি না। কারণ আনন্দের দিনটা আনন্দের জন্যই থাকে, দুঃখকে টেনে এনে ভারাক্রান্ত হওয়ার বোধ হয় দরকার নেই। আমি সবাইকেই অনুরোধ করবো, আমাদের এখানে মোমবাতি আছে আজকে এই ভোজনটা করার জন্য। এদিকে সরে যান দিদি দিদি संगम पावन मंचन सृजन धरा सरसे प्रणित करे भ्रांति ओम भरत भाग्य शांति। তো কথক যেদিন প্রথম শুরু হয়েছিলেন সেদিন থেকে একজন ছিলেন আমাদের প্রেসিডেন্ট ছিলেন, উনি ওনার উদ্যোগে এই দল তৈরি হয়েছিল কথক পারফর্মিং রেপার্টায়ারের, কৃষ্ণমোহন মজুমদার। তাকে নিয়ে কাকু শুধু একটু কিছু বলবেন। ডাক্তার কৃষ্ণমোহন, ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, কোথায় আপনি? কোথায় গেলেন? ও বোধহয় রোগী দেখছেন। আরে একটু তো বিশ্রাম নেবেন, বয়স তো হয়েছে নাকি? কোথায় 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 আপনি? কে যেন কানে কানে ফিসফিস করে বললো, কাকে খুঁজছেন চেম্বারে? ডাক্তার বাবুকে? ওনাকে তো আর পাবেন না, উনি তো পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। সব বেদ ফেললো। সত্যি তো উনি তো আর নেই আমাদের মাঝে। আর দেখতে পাবো না নাটকের সন্ধ্যায় দর্শকের আসনের সামনের সারিতে। দেখা যাবে না ওনাকে হলের মধ্যে কত কথা বিতরণ করতে। একদিকে আনন্দস্বামী দেবী দুর্গার
আর অন্যদিকে কোনো গোপন গলিতে বধূর যাতনা। কাদম্বিনী বসু, আমার বাপের বাড়ি চিরকালই একটু অন্যরকম। সেই ভাগলপুরে থাকতে আমার বাবা তৈরি করেছিলেন মহিলা সমিতি। আমরা বরিশালের লোক, শিক্ষা আর লড়াই আমাদের রক্তে। কলকাতা থেকে এসে যখন বেথুন সাহেবের স্কুলে ভর্তি হলাম, তখন মেয়েদের অবস্থা খুবই খারাপ। এখন মেয়ের বিয়ে দিয়ে দাও, এত বড় ভিরিঙ্গি মেয়ে সমাজে বসে আছে জানলে লোকে ছি করবে না। বলছেন কি একটা ভালো সম্বন্ধ হয়েছে, পাত্রের অবস্থা খুবই ভালো, টাকা কড়ি জমি বাড়ি কোনো কিছুরই অভাব নেই কোমোটে। শুধু পাত্রের বয়সে একটু বেশি, এই আর তাতে কি দাদা, সোনার আংটি আবার বেকার। জেদ কিন্তু তাকে কোনো বাধা দিল না, তাকে উত্তীর্ণ করে দিল। কলকাতার পাঠ শেষ করে বিলাত গেলেন উচ্চতর শিক্ষা লাভের জন্য। শিক্ষান্তে কলকাতায় ফিরে গেলেন। প্রথম ভারতীয় বিলাত ফেরত আধুনিক মহিলা চিকিৎসক। ইতিহাসের দ্বন্দ্বের নিয়মে কাদম্বিনী দেবীকে নানান রকম সামাজিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তাকে দেখে যে কোনো মেয়ে অনুপ্রাণিত হয়ে সে দায় বা সুযোগ কোনোটাই ছিল না। এর মূল কারণ ছিল সমাজ এবং অভিভাবকদের গোড়া কুসংস্কার। সেই দিনই ডক্টর কাদম্বিনী গাঙ্গুলির স্বামী শ্রী দ্বারকানাথ গাঙ্গুলি ইহত্যাগ পরিত্যাগ করেন। অর্থাৎ ডক্টর কাদম্বিনী গাঙ্গুলির স্বামী দ্বারকানাথ গাঙ্গুলি মারা যান। এটা মনে হয় কাদম্বিনী দেবীর পক্ষে সম্ভব ছিল, কারণ তিনি তৎকালীন প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে গিয়ে স্ত্রী পুরুষের ভেদাভেদের রেশারেশির ঊর্ধ্বে গিয়ে নিজের কাজকেই প্রাধান্য দিয়েছেন। ঈশ্বধাতার যোগশালা আত্মহোমের বহ্নি জ্বালা জীবন যেন দিয়াহুতি মুক্তি আসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। জবাদিকে ধরবেন, জবাদিকে ধরবেন। আমাদের উৎসব কারণ ভাবতেই পারিনি সত্যি কথাই যে এইটা মানে আমার পাওনা হবে, কিন্তু তার মধ্যে এত গুণীজন মানুষদের হাত থেকে জিনিস পাওয়া তো খুবই গর্বের। এসব ক্ষেত্রে এপারেও ধর্ম থাকে। রক্তপাতের দীক্ষাদান সেখানে সম্পূর্ণ হলে এক বিষ মাখানা পান পাত্র তুলে দেয় আমাদের হাতে।
তবু তবুও তো সেখানে দুভাবে রক্ষিত। প্রথমত আমি তার আত্মীয় প্রজাদের সব দিক দিয়ে কাজটা অন্যায়। পৃথিবীর আধখানা জুড়ে সব যেন মৃত, ক্রূর দুঃস্বপ্ন দুই পায়ে ধরে আবৃত নিন্দাকি, ডাকিনী বিদ্যার জয়রাগে ভৈরবীর অভিচারে স্থির অচঞ্চল ধরা পদধ্বনি শুনে না আমার ঘন্টা ধ্বনি ডাকছে আমায়, আমি যাব। টানকান এ সমরের সমর শুনো না, তোমাকেও ডাকছে সে, স্বর্গে নাকি নরকে জানি না। আগে প্রায় 10,000 ইংরেজের সৈন্য। আমার চোখের সামনে থেকে সরে যা, হয় এই মুহূর্ত আমাকে চরম আশ্বস্তি দেবে, নইলে আজ আমি আশ্চর্য তামা। চলে যা সিটার। ভগবান বড় বেশি পেতে পেরেছ, তোমার জীবনের কালো পশ্চিমের পদবে গড়িয়ে পৌঁছে যে সুন্দর ভালোবাসা তোমার প্রাপ্তি, সে আর তোমার জন্য নয়। ভগবান সবাই মিলে আমরা সবাই হাত দিই, তাহলেই হবে। আমার লেখা কতগুলো বই সেই শিউরি থেকে আমাদের কাছে এসেছে আমাদের উৎসবে যোগ দেবে বলে। ওর একটা নাটকের দল আছে এবং সেটা খুবই বিখ্যাত একটি দল। আচ্ছা তুমি তোমার দলের কথা বলো, আমি বলছি না। এই বন্ধুকে এসব করে, বন্ধুকেই কল করে দেওয়া অনেক হয়ে গেল। দলটির নাম কি? বলবে বলবে সব বলবে। আমি তো বিয়ে নিই। দাদা একটু এদিকে ঘুরে প্রোফাইল ছোট কথা চারটেই বলবো। আমার দলের নাম ইয়ং থিয়েটার শিউরি। 2002 সাল থেকে আমাদের নাটকের কাজকর্ম চলে, ওদেরও কাজ চলছে। ওদের কাজ থেকে আমরা ইন্সপায়ার হই দারুণভাবে। তো আমি এসেছিলাম অন্য একটা অনুষ্ঠান, তারপর আজকে বাড়ি চলে যাওয়ার কথা, কিন্তু দেখছি যে আজকে তো শুরু হচ্ছে আমার বন্ধু দল। আমি গিয়ে সারপ্রাইজ দেবো, আমাকেই অবাক করে দিল সব এখানে। ধন্যবাদ। কথক পারফর্মিং রেপার্টার, তাদের যে অন্যতম প্রাণ পুরুষ কৃতি, সত্যি সত্যি কৃতি আমাদের রবীন্দ্র ভারতীর নাটক বিভাগের একজন ছাত্রী। সত্যি সে পাশ করার পর থেকে যেভাবে দিনের পর দিন এখানে কাজ করে চলেছে, আমি ওর কথা এতদিন শুনতাম। যখনই বিভাগে যেত, ও নানান কাজে বিভাগের সাথে জড়িয়ে আছে, বিভাগে পরীক্ষা নিতে যাওয়া ইত্যাদি। তো গেলেই ওর কাছ থেকে ওর কথা শুনতাম কিভাবে ওরা কাজ করছে। তো এবার প্রথমবার এখানে এলাম নাটক করতে। খুব ভালো, মানে অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর এবং পুরো যে ব্যবস্থাপনাগুলো রয়েছে খুবই ভালো। তো আমরা সুযোগ ঘটলো আমাদের নাটকের শুরুতেই ওদের একটা নাটক আমরা দেখলাম। সেটা আমি ওই লাইট বুথে বসে বসে ওখান থেকে দেখছিলাম। তো সেটা আমার অপূর্ব লেগেছে, খুব ভালো হয়েছে ওদের কাজ। তো এই আজকের দিনে যেখানে আমরা এত ইন্ডিভিজুয়াল হয়ে যাচ্ছি এই মোবাইল নামক যন্ত্রটার জন্য, সেখানে এই ধরনের সমষ্টিগত কাজ সেটা চালিয়ে যাওয়া একটা কঠিন কাজ। তো কথক সেই কাজটা করে চলেছে। আমি ওদেরকে শুভেচ্ছা জানাই। এই কাজ ওরা আরো দীর্ঘদিন করে চলুক, 12টা 24 48 আরো ছাড়িয়ে চলুক। সকলে দর্শক সাধারণ যারা এই কথা শুনছেন তাদেরকে অনুরোধ করব, তারা থিয়েটারের পাশে থাকুন,
থিয়েটারের সাথে থাকুন। মানে আমি তো এদের সাথে জড়িত প্রথম থেকেই। আমি ডক্টর কৃষ্ণমোহন মজুমদার উনি সভাপতি ছিলেন, আমি তখন সহসভাপতি ছিলাম। আমি বহুদিন এদের সাথে কাজ করেছি, এদের সঙ্গে অভিনয় করেছি। জাতীয় নাট্যোৎসব হয়, বিরাট উদ্যমের সাথে করে। আমি এদের এই ইচ্ছা, এই এনার্জির আমি তুলনা খুঁজে পাই না। বিভিন্ন রাজ্য প্রদেশ থেকে এরা নিয়ে আসে টিম এবং সুন্দরভাবে আয়োজন করে। এদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এই কামনা করি। তবে দর্শককে আরো আসার জন্য অনুরোধ করছি। দর্শক না হলে তো নাটক জমে না, নাটক দর্শক ছাড়া চলে না। এগিয়ে চলুক এরা, কতক এগিয়ে চলুক। সবার চোখে নাড়ালে যেখানে বললো দেবতার কাটা অঙ্গটা পোতা ছিল সেইখানে দিয়ে জল দিয়ে আসে। আচ্ছা তুমি বাগানে চলো, আমি সব ফুলের নাম তোমাকে বলে দিচ্ছি। না না, তুমি সব ফুলের নাম জানো না। বেশ, তুমিই বলো। আমি যদি কোনো ফুলের নাম বলতে না পারি আমাকে কি করতে হবে? যদি বলি মরতে হবে। মানে একটি দল আছে, কোনো ভাবে এখন কাজ করিনি। আমাদের মেমেন্টোটা তুলে নেবে। আমাদের বইগুলো আমরা কথক পারফর্মিং রেপার্টার আয়োজিত যে 12তম জাতীয় নাট্যোৎসব, সেই নাট্যোৎসবে আমরা অংশগ্রহণ করেছি। আমরা এইমাত্র শেষ করলাম আমাদের দল এবং আমরা প্রযোজনা একটি ভালোবাসার গল্প। কথক পারফর্মিং রেপার্টারের সাথে আমাদের অনেক বছরের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, অনেক বছর আগে আমরা একবার তখন ওরা সবেমাত্র শুরু করেছিল, সেই সময়ে আমরা ওদের একদম প্রথম দিকের জাতীয় নাট্যোৎসবে আমরা এসেছিলাম। তারপর অনেকগুলো বছর পর আমরা আবার এলাম। এমনিতেই কথকের আমন্ত্রণে আসতে সবসময়ই ভালো লাগে। শুধুমাত্র যে উৎসবের সময় আসা, ওদের উৎসবে নাটক নিয়ে আসা, সেই প্রযোজনার অভিনয় করা, এটুকুই নয়, কথক পারফর্মিং রেপার্টারের সাথে আমাদের সারা বছরের সম্পর্ক আছে, মানে সারা বছরই যোগাযোগ আছে। সেই কারণে উৎসবের সময় আসতে একটু আলাদা মানে আনন্দই হয়, আলাদা ভাবেই ভালো লাগে। আর ওরা চেষ্টা করছে সারা বছর যেমন ওদের নিজেদের
নিজস্ব যে নাট্য চর্চা সেইটার কাজটা যেমন আছে, ওরা অনেক ভালো ভালো নাট্য প্রযোজনা তৈরি করে, সেই প্রযোজনাগুলো নিয়ে ওরা বাংলায়, বাংলার বাইরে বিভিন্ন জায়গায় নিয়মিত অভিনয় করে বেড়ায়। এছাড়া ওরা যেমন বাচ্চাদের নিয়ে কাজ করে, তার পাশাপাশি ওরা হাওড়াতে চেষ্টা করছে একটি করে জাতীয় নাট্যোৎসবের আয়োজন করার, যে নাট্যোৎসবের মধ্য দিয়ে ওরা চায় বাংলার বিভিন্ন স্থানের যে নাটকগুলো সেগুলোর সাথেও হাওড়ার দর্শকের পরিচয় ঘটাতে, আবার বাংলার বাইরে যারা খুব গুরুত্বপূর্ণ কাজ করছেন তাদের নাটকের সাথেও হাওড়ার নাট্যমোদী দর্শকের পরিচয় ঘটাতে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ ওরা করছে। ওদের স্বপ্ন আছে, ইচ্ছে আছে যে এই জাতীয় নাট্যোৎসবটাকে আরো বড় করে করার, আরো বেশি বাংলার বাইরের নাটকের দলকে নিয়ে আসা, তাদের সাথে হাওড়ার নাট্যমোদী দর্শকদের পরিচয় ঘটিয়ে দেওয়া। তো ওরা তো একটা স্বপ্নকে লালন করে চলেছে এত বছর ধরে, এবং একটু 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 করে ওরা আগাচ্ছে। আমি মানে আশা রাখি আগামী দিনে ওরা এই নাট্যোৎসবটাকে একটি আরো বড় নাট্যোৎসবে পরিণত করতে পারবে। ওদের সার্বিক সাফল্য আমি কামনা করি। আমার শুভেচ্ছা থাকলো, অভিনন্দন থাকলো। আজ আমাদের নাট্যোৎসবের পঞ্চম দিন। গত 4 দিন বাণীনিকেতনে হচ্ছে, আজ থেকে এখানে শুরু হচ্ছে। আমি আজকে নির্দেশক তরুণাভ, আজকে নির্দেশক অমিত, শুভ তো কাজ করছে, তুই মুখপাত্র। আর পাপড়ি বৌদিকে আমি অরূপদাকে আমাদের প্রদীপ প্রজ্বলনের জন্য অনুরোধ করছি। চন্দ্রতারাদি ত্বং নমঃ স্বাত্বিকং শিবম। ও নট দেবতা, ও নট দেবতা, ओ नट देवता, ओ नट देवता। हम है पंचम वेद आराधक। ओ नट देवता, ओ नट देवता, ओ नट देवता, ओ नट देवता। दीन भरत मुनि पूर्वरंग गहन ज्ञान। दीन भरत मुनि पूर्वरंग गहन ज्ञान। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, দেশে দেশ উচ্ছ্বসিয়া উঠে। যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়। অজস্র সহস্র বিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী। পৌরুষেরই করেনি শতধা। নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা, আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত করে পীত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। ধ্বস্ত হতে তার সুনাম, অন্ধ রাজা সিংহাসনে
আর তো চেঁচান বৌমাতার। নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হা হা, রাজার দলের লোক তো সে। শর্তবিহীন সমর্থনে তাবৎ আরাম সুখ বসে। ভীষ্ম দ্রোণ কৃপ নীরব, সরকারি লোক হাজার হোক, যতুগৃহে কারেন্নিরা অন্তত তা নেই লেখা। ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যতেই কাটছে নারীর আব্রুকেও, স্তব্ধ জিভের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ। যাবে খোল নলিচা পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে মিত্র বাবু মশায়। মিত্র বাবু মশায় বিষয় আশয় বাড়িয়ে যান তাই। মাঝে মধ্যে ভাবেন তাদের নুনান্তে পান্তায় নিত্য ফুরোয় যাদের। নিত্য ফুরোয় যাদের সাধাল্লাদের শেষ তলানি টুকু, চিরটাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর। কেটে যায় কত নিস্তরঙ্গ ভোর, সাদা থান সাদা সিঁথি, নগ্ন হাতে শীত অন্ধকার, আদি গন্ত সাদা কুয়াশা ভেজা জীবন। তবু পুটু ঠাকুমা রং ভালোবাসত। মোদি ফুল না ফুল গাছ। একটু তাকাবে না দেখুন। রেপার্টারি যে কাজটা সারা বছর ধরে করে, থিয়েটারের যে কাজগুলো, প্রোডাকশন তো একটা ব্যাপার আছেই, এটা নিয়ত হয়। পাশাপাশি তারপরে এই যে ফেস্টিভ্যাল, প্রতি বছরই ওরা করে যাচ্ছে বাণীনিকেতন এবং ভোলাগিরি নিয়ে। এবং সবসময় যে আমি থাকতে পারি তা নয়, চেষ্টা করি থাকার। বাণীনিকেতন একদিন যেতে পেরেছি, এখানে এলাম, হয়তো চেষ্টা করবো বাকি দিন আসার। এবং দর্শককে যে কালেক্ট করা, এই যে এত বড় একটা ব্যাপার, বিশাল ব্যাপার, যারা করে তারা বোঝে। এতগুলো দলকে অ্যারেঞ্জমেন্ট করা, দর্শকের ভিতরে প্রচার, সমস্ত বিষয়টা, এবং ওদের একটা টিম কাজ করে। আমি নাট্য উৎসবে যে এতগুলো দিন ধরে এতগুলো নাটক মানে দর্শকরা দেখতে পাচ্ছেন, এটা একটা দারুণ ব্যাপার। হাওড়ায় তো এরকম নাট্য উৎসব খুব কম হয়, যদিও এটা দ্বাদশ বর্ষ নাকি? হ্যাঁ, দ্বাদশ বর্ষে এই নাট্য উৎসবের এতদিন ধরে একটা অনুষ্ঠান মানে প্রতি বছর করা, একটা ছোট ছোট দলগুলোর পক্ষে খুবই কঠিন ব্যাপার, তবু এনারা করছেন। আর এই নাটককে আরো বেশি প্রচার, আরো বেশি দর্শক সমাগমের মধ্যে দিয়ে চালিত করতে পারলে দলগুলোর পক্ষে উপকার হয় আর কি। মোদি ফুল গাছ। একটু ধরবেন। যার কথা বলছিলাম সেই ডক্টর কৃষ্ণমোহন মজুমদারের লেখা কয়েকটা বই। বাচ্চাস কোন মুখে? ঘরে ঢুকলেই শুধু খাই খাই খাই। দিদি তোমার দেওর যা হোক, দাদা তো দিন রাত খাটে। ওই ওই শুরু হলো দাদা দাদা দাদা, তেনারা তো সব চাল আমাকে নিয়ে ধরে দেয়, আর আমি একাই সব খেয়ে সাবার করি। দূর দূর ঝাঁকা মারিয়ে সংসারে। সর্বনাশ হয়ে গেছে দাদা। কি হয়েছে বল? কি ঠিক বল বল কি? ছোট বউ বড় বড় মাথায় কোপ মেরে দিয়েছে দাদা। মরেনি তো?
করতে নিয়ে গেলাম, আমার বউটার তাহলে কি হবে? কেন খুন করলে যা হয় 7 দিনের জেল আর 7 বছরের ফাঁসি। আমার বউটারে বাঁচান দাদা, বসান আমার বউটারে বাঁচান। কেন সেদিন বললাম, তখন যে বললি বউ গেলে বউ পাবো, আমি কি অত কি ভেবে বলেছি দাদাকু? হুজুর, তোর গলায় আর জড়াবে না, হুজুর না, ফাঁসির দড়িতেই লটকাবে। আমার বউটার কোনো দোষ নাই হুজুর, আমার বউমার দোষ নাই, বউমার দোষ নাই। কি ঘটেছিল সেদিন? হুজুর সেদিন আমি বাড়ি ফিরে আমার বউয়ের কাছে ভাত চাই, হুজুর দিলে না। বললো ভাত কি আমি রোজগার করে আনবো? আমার মাথায় রক্ত চেপে গেল হুজুর, রক্ত রক্ত এক কাপ। পুলিশকেই দিই। আমরা এবছর হাওড়া জাতীয় নাট্যোৎসবে অংশগ্রহণ করলাম। এই অনুষ্ঠানটি পরিচালনা করেছে হাওড়া কথক রেপার্টরি থিয়েটার। রেপার্টরি থিয়েটারের সোমনাথ দা এবং প্রীতিদি আমাকে দীর্ঘদিনের পরিচিত। আমরা এক একজন এক এক জায়গায় কাজ করছি, কিন্তু ভিন্ন ভিন্ন প্রয়োজনে আমাদের এক এক সঙ্গে দেখা সাক্ষাৎ হয় এবং কাজের ভাব বিনিময় হয়। এবছর কৃতিদি সোমনাথ দাদের করা দল কথক রেপার্টরির আয়োজনে এই যে থিয়েটার ফেস্টিভ্যাল, এখানে আমরা বিদূষক নাট্যমন্দির শাস্তি নাটকটা করতে পেরে আমাদের সত্যি খুবই ভালো লেগেছে। এবং হাওড়ায় ভোলাগিরি কলা মন্দিরে এত লোকজন এসছেন, তো আমরা একরকম করে আমরা চেষ্টা করলাম আমরা কাজটা করতে। আমাদের কাজটা কেমন লেগেছে এখানকার লোকে জানি না, কিন্তু আমাদের খুব ভালো লেগেছে আমরা হাওড়ায় কৃতিদিদের এই অনুষ্ঠানে পারফর্ম করতে পেরে। সময় সময়ে থাকে যে যত যত্ন করা যায় কিছুতেই পরস্পর মিলিত হয় না। একটি রমণীকণ্ঠ সঙ্গত স্বরে সংঘরিত হইয়া যায়, সকলেই লয়ে বিশুদ্ধ হয়। সংসার যাত্রা সেই রমণী সুখময়, সঙ্গীত প্রভাব বলিয়া বোধ হয়। ভগবানের কণ্ঠে সেই পরিমাণ মনে মনে মন দিবার বা নিবার অধিকার সকলেরই সমান, তবে জড়াইয়া ধরিবার পূর্বে সহকারটিরও মতামতের ঈষৎ প্রয়োজন হইয়া পড়ে। অনু বলছে ও কোনোদিন বিয়ে করবে না। বিয়ে করবে না? তা নাই করুক গে। তবে জানো কি বৌমা, ওই ছাদনাতলার একটা মাহাত্ম্য আছে। ওই ছাদনাতলায় গেলে আমার কত না হ্যাঁ হয়ে যায়। তুই বিয়ে করবি না? কিছুতেই না। কেন? যাকে তাকে গোছিয়ে দেওয়ার নামই বিবাহ নয়। মনের মিল না থাকলে বিবাহ করাই অনুচিত। তবে আমি যেমন করে অন্তরে অন্তরে তাকে আমার স্বামী রূপে গ্রহণ করেছি, সে নিশ্চয়ই অন্তরে অন্তরে আমাকে তার স্ত্রী রূপে গ্রহণ করেছে। তবে এই কথা তো তাকে জানাইতে হইবে মা। অন্তরের কথা জানাইতে হয় না মা, অন্তরের কথা আরেক অন্তর বুঝিয়া নয়। লেতে লেতে
वीरेंद्र प्रसाद रॉय। हमारे मैं जब नाटक पढ़ाई करता था वो हमारे सीनियर भी थे। नाटक में उन्होंने पोस्ट ग्रेजुएट भी किए हैं, लेकिन वो एक बहुत बड़े सीनियर डायरेक्टर में गिने जाते हैं उड़ीसा में, और परिचित है, बहुत काम भी किए हैं, अलग अलग ढंग का काम करते भी हैं। यात्रा से लेके, सिनेमा से लेके, टेलीविजन के लेके बहुत सारे कुछ काम करते भी हैं, थिएटर को छोड़ के भी। और हमारे सरकार में एक संगीत नाटक एकेडमी जो होता है वो सब मिला के होता है, और उसमें एक एग्जीक्यूटिव बोर्ड होता है जहाँ पे नाटक के एक ही आदमी को लिया जाता है। तो उन्होंने 2 साल पहले उसी पद के लिए चुना गया सरकार के तरफ से। কটকের জাতীয় নাট্য উৎসবে আমি এর আগেও এসেছি। মানে কটকের এই নাট্য উৎসব একটা এমন হয়ে গেছে যে এই মুহূর্তে এটা হাওড়া জেলার উৎসব, মানে হাওড়া জেলারই একটা উৎসব। একসঙ্গে এতগুলো নাটক দেখার সুযোগ হাওড়াবাসীর, মানে আমার মনে হয় না যে এই মুহূর্তে অন্তত এখানে কোনো দল এইভাবে করছে কিনা। খুব ভালো, আগেও এসেছি, ভালো লেগেছে। নতুন করে এখন এত ভালো দর্শক, আর এই মঞ্চটায় বহুবার অভিনয় করেছি, আমার খুব প্রিয় মঞ্চ, খুব ভালো লাগলো। মানে কথক পারফর্মিং রেপার্টয়ারকে, কৃতিকে, সবাইকে, সমস্ত সদস্যকে আমার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। कथक परफॉर्मिंग रेपर्टरी का ये जो 12 नंबर का जो फेस्टिवल हो रहा है उसमें हम योगदान करते हैं, और ये सब जो एटमॉस्फेयर में होता है आंचलिक तौर पर, हमको ये लग रहा है कि नाटक का जो जन्म जब हुआ था वो पहले आंचलिक ही हुआ था। जब भी जन्म लिया इस पृथ्वी में, अलग अलग जगह में लोग कुछ ना कुछ किए आंचलिक तौर पर, और उसके बाद उसका थियोरिटिसाइज हुआ, फोक थिएटर से फिर क्लासिकल थिएटर आया। तो इसीलिए मेरा बहुत पहले पसंद होता है कि आंचलिक तौर पर क्या काम हो रहा है। तो मुझे बहुत खुश है कि इतने सारे लोग, इतने ग्रुप के लोग एक जगह पे एक मंच में कैसे भी ढंग से भी हो वो आके साथ देते हैं। नाटक कितना अच्छा हुआ बुरा हुआ वो बात नहीं है, नाटक एक प्रोसेस है, और उस प्रोसेस में हम अच्छा करने के लिए सब लोग कोशिश करते हैं। जो जिस तरह पे हो अपना बुद्धि सब कुछ लगा के बल हम कोशिश करते हैं कि हम अच्छा करें। कोई नहीं सोचता कि मेरा नाटक फेंक दे, ऐसा नहीं है। हम नाटक का फल को पाने के लिए करते हैं, लेकिन पेड़ का जो पूरा प्रोसेस है तैयारी करना वो बहुत इम्पोर्टेंट है नाटक के लिए। तो जो इकट्ठे होने का जो प्रोसेस है नाटक में ये देखने को मिलता है, तो ये बहुत अच्छा लगता है। तो देखते हैं हमारा नाटक तो आगे होगा भी, यहाँ पे हुआ था भी, और ऐसे होते रहे। तो जमाने जमाने का 2500 साल पहले नाट्यशास्त्र जब लिखा था उससे पहले हमारे पास फोक थिएटर था, इसीलिए तो लिखा गया। तो इसीलिए हमारे जो हजारों साल का जो ट्रेडिशन भारत में है उसको जिंदा रखने वाला आंचलिक ग्रुप ही होते हैं, आंचलिक उद्यम होता है। इसीलिए केपीआर को बहुत बहुत बधाई। नाटक देखने के बाद सर बहुत अच्छा है, स्टेज डिजाइन, लाइटिंग, मेकअप और कॉस्ट्यूम और म्यूजिक का एक्टर बहुत अच्छा किया, मुझे बहुत अच्छा लगा। ये जो बंगाल में टिकट करके आदमी आते हैं और नाटक देखते हैं, यही बड़ी बात है। दीदी এদিকে একটু ঘুরে
अंगिकं भुवनं जस्या वाचिकं सर्ववाङ्मयम् अहर्यं चन्द्रतारादि त्वं नमः स्वात्तिकं शिवम् ओ नटदेवता ओ नटदेवता ओ नटदेवता ओ नट देवता हम है पंचम वेद आराधक ओ नट देवता ओ नट देवता ओ नट देवता ओ नट देवता दीन भरत मुनि पूर्वरंग गहन ज्ञान दीन भरत मुनि पूर्वरंग गहन ज्ञान अभिनव गुप्त नांदिकेश्वर मृति अवखान अभिनव गुप्त नांदिकेश्वर मृति अवखान ओ नट देवता ओ नट देवता ओ नट देवता ओ नट देवता আজকে আমরা তিনটে প্রযোজনা দেখব। लोगों का जितने सारे समस्या हैं उनमें से हम 5 चीज को हमने चुना जिसके ऊपर हम नाटक करेंगे। तो उसी से एनवायरमेंट परिवेश एक इशू है, तो हम बहुत सारे नाटक इसके ऊपर भी किया है। आज का नाटक वर्षा, जो क्लाइमेट चेंज बोल के शब्द अभी धीरे धीरे पॉपुलर हो रहा है क्योंकि जाति संघ ने इसके बारे में बहुत व्यथित है। लेकिन बाबा आपने जो बोला बहुत अच्छा बोला, इसी खुशी में हो जाए। अरे क्या कर दिया? अरे मेरे पूजा का पात्र तू अपवित्र क्या? बाबा थोड़ा से लेके आके बोतल रख दिया ना। इसीलिए मैंने भी भविष्य का थोड़ा सच बताया। अरे नंदी, नंदी नंदी हाँ चले गई थी। अरे नंदी ये नंदी उठ उठ उठ, यहाँ नहीं चल, घर में सोना। नंदी क्या हुआ? नंदे कुछ अनबन तो नहीं गए? चलो मुंह दिखा तो। देखो मुंह देखो। ओह पानी नहीं पिए हैं। पानी? वो ये पानी ढूंढने के लिए गई होगी। ठीक है तुम देखो, मैं देखता हूँ पानी। उठो। तुमको भी पानी चाहिए, हमें भी पानी चाहिए। क्या हुआ? पेट में दर्द हो रही है। हाँ पेट में दर्द? हाँ चलो समझ के घर चलो। आप सभी जानते हैं पानी के बिना हम बच नहीं पाएंगे और ज्यादा पानी होने से हम मर भी सकते हैं। युगों से हमें जितनी पानी चाहिए धरती माँ हमें देती आ रही है। রিয়াকে অনুরোধ করবো ফুলটা
দিশা বুঝলো ভাই মন খানের লেখা গপ্পা গপ ওর আর ওর তোমার যাকে পছন্দ বেবি আপনার आप सबको बहुत धन्यवाद, केपीआर को बहुत धन्यवाद, सोमनाथ और कृति जो हमारे फैमिली मेंबर है, ना के चेतना के फैमिली मेंबर है। सब लोगों ने मुझे दादा बोलते हैं और कृति ही अकेली वो मुझे भाई बोलता है। तो ऐसा ही हमारे भीतर बहुत संबंध रहा है, तो इसलिए ये कोई हमसे अलग जगह नहीं है, ये हमारे हिस्सा है। तो उनका भी बहुत यात्रा रहा, कैसे भी हो लोगों के पास जाके नाटक करने का उद्यम रहा है पीछे बहुत सारे दिन में। तो आप सब लोग उनको साथ दिए हैं, आप सबको उनको साथ देने के लिए बहुत धन्यवाद। যাবি না? যাচ্ছি। তা সবিতা দি, তুমি কি করে জানলে উনি আসছে? তোমাকে কি খবর দিয়েছে নাকি? আরে না না, কাজে যাচ্ছিলাম, হঠাৎ দেখি গলির মোড়ে রিক্সা থেকে ব্যাগ হাতে নিয়ে নামছি, অমনি এ রাস্তা ধরে তোকে খবরটা দিতে এলাম। বিদেশি ব্রাশ এগুলো দিয়ে জুতো পালিশ করা যায়। আচ্ছা মৌসুমী, এবার আমি উঠি। হ্যাঁ, আমি বলে গেলাম আমার বাড়িতে উনি আমাকে না পেলে উনি তোর বাড়িতে এসে উঠবে। আচ্ছা আমি আসছি। আরে দাঁড়াও, তোমার জন্য আমি চা আনতে পাঠালাম। আরে বাবা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোর ওই এক কাপ চায়ের জন্য আমি সরবরাহ করতে চাই না। আচ্ছা আমি আরে দাঁড়াও না। কি বাবা, ধর জব, উনি কোথায় গেলেন? চলে গেছে। ওনার জন্য যে চা আনলাম। মাসি তাড়াতাড়ি দেবে, লেট হয়ে যাচ্ছে। এই নে 50 টাকা। আসার সময় একটা চাবিওয়ালাকে ডেকে আনি। ঠিক আছে, দাও। রঘু, এই রঘু, যাচ্ছি। বলো কি হয়েছে? এই নে টাকাটা ধর। এই টাকা দিয়ে মাসি যা খেতে চায় তাই দিবি। সিঙ্গাড়া, কচুরি, জিলিপি, চা আনি সেগুলো। ঠিক আছে, ঠিক। আমি অফিস যাচ্ছি। মানে আমিও তো বিছানায় শুই। আরে সে তো ফিনাল মাখানো কম্বল থাকে বলে আপনাকে কিছু করতে পারে না, কিন্তু মাসির তো সেটা টান মেরে আমার গায়ে ফেলে দিয়েছে ফিনাইলের গন্ধ করে। হ্যাঁ, হে ভগবান, আর কিছু হয়নি তো মাসি? আর জানো না, চোখ মুখের যে অবস্থা ছিল না দেখলে বিশ্বাস করবে না। এ মা, আরে মাসির কাছে তো আমার 50 টাকা বাকি ছিল। একসাথে ধরো ধরো ধরো। আপু আমাদের মেমেন্টো আর বইগুলো একটু কোথায় শোনো, কোথায় কোথায় মেমেন্টোটা সবাইকে হইব। এক বিশাল পরিবার থেকে সম্বন্ধ আইসলো। শুনলাম বোনের একটু বয়স হয়েছে, মানে আমার চাইয়া মাত্র বৎসর 30 বেশি, আর ওই একটা পাই একটু রোগা বলি হয়েছিল বোধ হয়। একেবারে খানদানি এবং ভদ্র পরিবার। কিন্তু তাকে সত্যি সত্যি তুচ্ছ ছিল। দ্বিতীয় পাণ্ডব ভীম আর জ্যেষ্ঠ কৌরব দুর্যোধনের জন্ম একই দিনে।
বাল্যকাল থেকে উভয় পরিবারের সন্তানেরা গুরু দ্রোণাচার্যের কাছে শিক্ষা অর্জন করছিল, একই আদর্শে বড় হচ্ছিল, অথচ তারই মধ্যে ওই কিশোর বয়সে দুর্যোধনের মনে জন্ম নেয় ক্ষমতার লিপ্সা। দ্রুতক্রিয়ায় পাণ্ডব পরাজিত, কৌরবদের নিকট সর্বস্ব হারিয়ে আজ তারা পথে। ভাগ্য একদিন আমার সঙ্গে পরিহাস করেছিল, না হলে যুধিষ্ঠিরের জন্মের আগেই দুর্যোধনের জন্ম হতো, হস্তিনাপুরের ভবিষ্যৎ সহজেই স্থির হতে পারত। কিন্তু কাদের ইশারায় তা হলো না? তাই তো ভ্রাতা শকুনি যখন দ্রুতক্রিয়ার আয়োজন করলো, তখন পিতা মাতা হিসেবে আমরা জানতাম পাণ্ডবরা কখনোই সুবিচার পাবে না। আর সেখানেই যদি গলদ থাকে, তাহলে সেই মানুষের তৈরি সমাজে, দেশে গলদ থাকবে না বলুন? আসলে ক্ষমতার তারতম্যে আমরা একাধারে শাসক, একাধারে শোষিত। খুব পরিশ্রমী অনেক দিন ধরে লড়াই করছে, অনেক দিন ধরে লড়াই করছে। আজকে চতুর্থজির সমীরদা এবং এদের নাটক দেখে ভীষণ ভালো লাগে। মহাভারতকে নিয়ে তো ইন্টারপ্রিটেশন অনেকভাবে হচ্ছে, কিন্তু এটা একটা নতুন ধরনের দেখলাম। একজন অনামী, একজন পৌরা, যিনি জীবনটাকে 36 বছরের ব্যবধানে যার বিয়ে হয়েছিল, তার সঙ্গে একটা মহাভারতের চরিত্রের বিভিন্ন যে নারী চরিত্রগুলোর একটা মেলবন্ধন নিঃসন্দেহে একটা বড় উদ্যোগ। হাওড়া ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল একটা উল্লেখযোগ্য সংযোজন। পারফরমেন্স করে দর্শকদের প্রতিক্রিয়া জেনে সত্যি আমরা আপ্লুত। আমরা জানি কথক পারফর্মিং রেপার্টার অ্যাকচুয়ালি এরা নাট্যযোদ্ধা। নাটককে বাঁচিয়ে রাখার তাগিদে অবিরাম এদের সংগ্রাম চলে। কৃতি তার নেতৃত্ব দেয় এই দলের, এবং কৃতি মজুমদারকে দেখে আমাদেরও শেখার আছে। আমরা খুব ছোট অর্থে সময়ের নিরিখে ছোট, 3-4 বছরের আমাদের নাট্য দল, তাকেও যেই জাতীয় নাট্য উৎসবে সুযোগ দিয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞ। এবং আমাদের পারফরমেন্সের পর দর্শকরা যেভাবে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন তাতে আমরা আপ্লুত। আমি প্রদীপ জ্বালানোর জন্য অনুরোধ করছি। वाचिकं सर्ववाङ्मयम् आहर्यं चन्द्रतारादि त्वं नमः सात्विकं शिवम् ओ नटदेवता ओ नटदेवता ओ नटदेवता ओ नटदेवता हम है पंचम वेदाराधक ओ नट देवता ओ नट देवता ओ नट देवता ओ नट देवता। আমাকে একজন বলেছিল, জানেন, আমাকে একজন বলেছিল নাটক মানে একটা গল্প থাকতে হবে। হ্যাঁ, নাটক মানে একটা গল্প থাকতে হবে, আর সেই গল্পটা কখনো হাঁটবে, হেঁটে যাবে, দূরে হেঁটে যাবে, কখনো সে লাফাবে, কখনো সে দৌড়াবে। রাজা সবাইকে দূরে সরিয়ে দিয়ে একটা মন্ত্র বলতো, আর সবাই ভাবতো রাজা
পাগল। আমার জন্য এটা খুবই অসাধারণ ভাবে আকর্ষক। বাকি তিনজনের মধ্যে দুজন কোন রকম জোরে কথা বলেনি, অথচ তৃতীয় জন বলছে বাকি দুজন খুব বাজে বাজে কথা বলেছে তার সম্পর্কে। না না, গলার কাজটা, গলার কাজটা। আসলে আমার গলায় একটা সূর্য আটকে গেছে, তাই বোধহয় চারপাশটা একটা অন্ধকার। কোথায় ঠিক করে উত্তর দিন। আমি তো বলেছি আপনাকে। কি বলেছেন? আমি প্রতিদিন এই হোটেলের সবকটা রুম চেক করি। দাঁড়ান দাঁড়ান, আপনি আগে অনেকক্ষণ থেকে অনেক উল্টো পাল্টা কথা বলছেন। আপনি ঠিকঠাক করে বলুন যে আমাদের বন্ধু কোথায়, সঠিকভাবে বলুন। আমি সত্যি বলছি, আমি প্রত্যেকদিন সকালে উঠে এই হোটেলের সবকটা রুম চেক করি। বেশ, প্রথম রুমটা 3 সেকেন্ড সময়ের জন্য, তারপরের রুমটা তার অর্ধেক, বেশ, তারপরেরটা তার অর্ধেক। কেন ভয় পাই আমরা শেষে? এই যে এত যে হিংসা, এত যে দেশ, এত যে ভয় পাওয়া, এত যে ক্ষমতা, এত যে ভুলে যাওয়া, এত যে প্রেম, এত যে যুদ্ধ, এইগুলোর যে অসীম বিস্তার, তাদের সবার কাছে আমাদের এই চাওয়া পাওয়া কি ভীষণভাবে ক্ষুদ্র, তুচ্ছ না? কি তাই না? তুমি হ্যাঁ বাবার লেখা কতগুলো বাবা থ্যাংক ইউ সো মাচ। আমার খুব জানার ইচ্ছে ছিল। থ্যাংক ইউ। আসলে বাবা আবার আরো টেস্টি হয় না? আচ্ছা, থ্যাংক ইউ। এই যে কটা দিনের যে ফেস্টিভ্যাল, কত্থক পারফর্মিং রেপার্টারির যে নাট্য উৎসব, সেই উৎসবে আমরা আসতে পেরেছি। প্রথমেই একরাশ ভালোবাসা কৃতি আমার খুব আদরের বোন। আর কিছু কিছু মানুষ থাকে না, ভীষণ মন ছুঁয়ে যায়। কৃতি হচ্ছে তেমনই একটি মানুষ। সেই মানুষটি আমাকে যখন তাদের নাট্য উৎসবে ডাকলো, এটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। শুধু ও আমার কাজ দেখতে ডাকেনি, ও আসলে ডেকেছে সোহমকে ডেকেছে, বলছে যে আমরা সোহমের কাজটাই এখানে করব। তো আমার এই ছেলের কাজটা ওইভাবে তুলে ধরতে চেয়েছে নাট্য উৎসবে, সেটাও ভীষণ ভাবে মনের একটা কোথাও যেন সাংঘাতিক একটা তীব্র ভালো লাগার আবেশ ছড়িয়ে দিল। ভালোবেসে ফেললাম তখনই এক ভীষণ ভাবে এই উৎসবটাকে। আর আমাদের নাটকটা যেটা হলো সেটা হচ্ছে দ্য ক্যাওস কোশ্চেন, সোহম চট্টোপাধ্যায়ের লেখা। এটা আসলে নাটক যদি বলা হয়, নাটক কিন্তু নয়। এটা একটা সময়কে ধরে একটা জিজ্ঞাসা, গণিতের মধ্য দিয়ে কোথাও সেই অসীমকে ছুঁয়ে ফেলা। সেইটাই একটু ও নিজের কাজ করতে গেছিল তখন এই কাজটাও করে ফেলেছিল। আমরা বেশ কটি শো করলাম এর মধ্যে। আজকে সায়কের নাট্য উৎসবে শেষ করলাম 13 তারিখে, আর এই আজকে 17 তারিখে এখানে করছি। খুব ভালো লাগছে শুধু নয়, লাগলো, খুব ভালো লাগলো। এবং এটাও মনে হচ্ছে যে আজকে যে দ্বাদশ নাট্য উৎসব হচ্ছে ওদের, এটা সাফল্যের সাথে হয়ে আসলো। এবার অতগুলো দলকে একসাথে করে এই যে বিশাল কর্মযজ্ঞ, এটাকে যে এইভাবে যে সাফল্যে ভরিয়ে ভরিয়ে তোলা, এই কৃতিই পারে। আর এমন সুন্দর করে সাজিয়ে তুলেছে, এসেই দেখেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম জবাদিকে দেখে, যে সত্যি মানুষটা পারে বটে। এত সুন্দর করে সাজিয়ে তুলেছে এই উৎসব প্রাঙ্গণ, এতগুলো মানুষ এসে কাজ করে গেল, সবাই প্রশংসা করছে। খুব গর্ব হচ্ছে যে এই মানুষগুলোর সাথে আমি জড়িয়ে আছি। আজকে মাচান মানুষ থেকে আমি সুচরিতার থেকে এদের প্রতি রইল আমার অনেক অনেক আদর ভালোবাসা। আর আমার সামনে দাঁড়িয়ে আছে বিতান,
ওদের মাল্টিমিডিয়া এত বড় একটা মাইক ধরিয়ে দিয়েছিল, সেই কবে থেকে দিচ্ছে, এখনো দিচ্ছে। এই প্রচারটা ছড়িয়ে পড়ুক ওদের সহযোগিতায়, এটা আরো আলোময় হয়ে উঠুক। এর পরবর্তী যে ভবিষ্যতের যে সমস্ত উৎসবগুলো আছে তাদের সাফল্য এখনই চাইছি। শুভেচ্ছা রইল, ভালো থাকুক সব, ভালো হোক সব, শুভ হোক সব। মানে কথকের এই নাট্য উৎসবে আমার দায়িত্ব ছিল দুটো জায়গায় হয়েছে, বাণীনিকেতনে আর এই ভোলাগিরি কলা মন্দিরে। দুটো জায়গাতেই আমার দায়িত্ব ছিল বহিরাঙ্গন সাজানো। তো আমি সেটা সাজিয়েছি, আমি আমার মতো করেই সাজিয়েছি। আমার এই চৌকাঠ মানে সাজানোর যে একটা প্রত্যেকটার কাজেরই তো একটা নাম থাকে, তো সেই নাম হচ্ছে চৌকাঠ। তো আমি এইটা কৃতি আমাকে বলেছিল অনেক দিন আগে যে আমাদের জাতীয় নাট্য উৎসবে তুমি সাজাবে। আমি এত আনন্দ পেয়েছি এবং আমার বাড়ি বেহালায়, আমি সেখান থেকে এসে এই কাজটা করেছি এবং এদের ছেলেপিলেরা এত সাহায্য করেছে আমার কাজটা এগিয়ে নিয়ে যেতে, ভীষণ খুশি তার জন্য। আর এই নাট্য উৎসবে অনেক কটা নাটক দেখে ফেললাম, খুব ভালো ভালো কিছু প্রযোজনা দেখলাম, খুব ভালো অভিজ্ঞতা হলো এবং কথকের সঙ্গে অনেকটা সময় কাটানোর সময় পেলাম আর কি, সুযোগও হলো। তাতে করে ওদেরকে আরো জানা সুযোগ আসলো। বিশেষ করে কৃতির যে এই যে সমস্ত বিষয়টাকে সংঘবদ্ধ করে এগিয়ে নিয়ে যাওয়া, তার জন্য যে ধৈর্যের দরকার, তার জন্য যে মাথা ঠান্ডা রেখে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার, যেটা আমার একদমই নেই। তো আমি এটাও শিখলাম, খুব ভালো লাগলো থাকতে পেরে, ভীষণই খুশি। আর আশা করি সকলের ভালো লেগেছে সাজানো, এটাই আমার কাছে যা এসছে, আমার কানে এসছে যে সবার খুব ভালো লেগেছে সাজানো এবং নাটকগুলো সত্যি খুবই ভালো। আজকে শেষ দিন, শেষ দিনেও আছি। একদম ওই একটা কথা বলি, শতরঞ্চি তুলে তারপর বাড়ি যাব। ভোলাগিরি কলা মন্দির মঞ্চে শুরু হয়েছে কথক পারফর্মিং রেপার্টরির নাট্যোৎসব, জাতীয় নাট্যোৎসব। যদিও ওটা শুরু করেছে 11 তারিখ থেকে ডিসেম্বরের, আজকে ওদের শেষ দিন। আমার ভীষণ ভালো লাগছে যে এই এতগুলো দল কালকে হয়েছে, উড়িষ্যা থেকে পারফর্ম করে গেলেন। অসাধারণ অসাধারণ সব নাটক। এই যে প্রীতি এতগুলো দলকে প্রত্যেক বছরই উনি করেন, গত বছরেও করেছেন, আগেও করেছেন, মানে ওনাকে সাধুবাদ না দিয়ে থাকা যায় না। এবং আমার ওর দলের, ওর প্রতি এবং দলের সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা জানাই। আরো আগামী বছরের জন্য অপেক্ষা রইলাম যে আরো বেশ কিছু নতুন নাটক দেখবো। অনেকেই আমরা যখন উলগুলান করছি আমাদের অনেকেই প্রশ্ন করেছেন যে 1880 সালে যার জন্ম, তার সঠিক জন্মদিন কি সত্যই জানা যাচ্ছে? কিন্তু আমি যতগুলো বই পড়েছি তাতে তথ্য বলছে 15ই নভেম্বরই বিরসা মুন্ডার জন্মদিন। কেউ কেউ বলছেন 25 তারিখ, কিন্তু সাল নিয়ে কোনো সংশয় নেই। কেননা উনি যেহেতু মিশনে গেছিলেন এবং মিশনে তখন সমস্ত কিছু নথিবদ্ধ থাকতো, সেই জন্যই তথ্যটা মনে হয় ভুল নয়। এই অংশটাকে সামনে রেখেই আমরা এবছর প্রথমার্ধে ভেবেছিলাম যে আদিবাসী আন্দোলনের উপরেই আমাদের এই বছরের নাট্য উৎসবের পুরো বিষয়বস্তু থাকবে এবং থিম থাকবে। তারপরে 10ই সেপ্টেম্বর বাবা যখন মারা গেলেন তখন দলের সবাই সিদ্ধান্ত নিল না, মঞ্চটা আমরা ডক্টর কৃষ্ণমোহন মজুমদারকেই উৎসর্গ করব। কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তু একই আছে এবং অংশুমানের আমরা আরেকটু ভারতের নাট্য আন্দোলনে ধরেছিলাম, অংশুমান সেটা আমাদেরকে বললো নাট্যে, বাংলা নাট্যে নিয়ে এসো তোমরা। বাবার লেখা আছে, আমার মায়েরও লেখা একটি বই আছে, তার এই 4-5টি সংখ্যা আছে, তার মধ্যে একটি তোমার লেখা আছে আর কথা আছে।
এটি তোমার আর এটি হচ্ছে আজ তোমার বাড়িতে যার জন্মদিন আমাদের গুরুজন তার জন্য অংশুমান মায়ের আজ জন্ম। বাংলা প্রসেমিয়াম থিয়েটার, স্টেজের থিয়েটার, এটা মূলত মধ্যবিত্ত ভদ্রলোক শ্রেণীর থিয়েটার, বর্ণ হিন্দুদের থিয়েটার, নাগরিক থিয়েটার। এখানে গ্রামের অনুপ্রবেশ কম, এখানে প্রান্তবর্তীদের অনুপ্রবেশ কম, কিন্তু কোনো কোনো সময় এমনটা হয়েছে যে আমরা আমাদের থিয়েটারকে আরেকটু পাকাপোক্ত করার জন্য, আমাদের থিয়েটারের কথাগুলোকে আরেকটু সর্বজনীন করার জন্য আমরা চারদিকে হাত বাড়িয়েছি। তো আমাদের থিয়েটারের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক এবং সাংস্কৃতিক এবং কখনো কখনো অর্থনৈতিক কারণে আমরা এই ভদ্রলোক মধ্যবিত্ত শ্রেণীর যে ঘেরাটোপ তার বাইরে গিয়ে অনেক সময় আমরা উৎসমুখের সন্ধান করতে গিয়ে আদিবাসী সংস্কৃতির কাছে হাত পেতেছি। প্রথম যেমন পাতা, যখন কমিউনিস্ট পার্টির উদ্যোগে গণনাট্য সংঘের আন্দোলন চলছে, সেই সময় গণনাট্য সংঘের যে নান্দিকার শাখা, তারা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখাতে এবং নির্দেশনাতে সাঁওতাল বিদ্রোহ বলে একটা নাটক করতেন। তখন ওই আজকের যে নান্দিকার তার পত্তন হয়নি, তখন নান্দিকার ছিল ওই আইপিটি এর একটি শাখা। এবং অজিতেশ কি করলেন না, এই যে সিধু কানুর যে গল্প, সাঁওতাল বিদ্রোহের গল্প, ইংরেজদের চাপিয়ে দেওয়া যে খাজনা, সেটাকে দিতে অস্বীকার করবার জন্য যে বিদ্রোহ, সে বিদ্রোহের গল্প নিয়ে একেবারে সাঁওতালদের ভাষাতে সাঁওতালদের জীবনকে সাঁওতালদের মতো করে কলকাতার মঞ্চে বা ওই পাইকপাড়া, দমদম যে অঞ্চলে ওদের সেই সময়কার সক্রিয়তা, এই মঞ্চে আনলেন। কিন্তু দীর্ঘদিন সাঁওতালদেরকে নিয়ে আমরা তেমন ভাবিনি। সত্যি বলতে কি, সাঁওতালদের সঙ্গে আমাদের একটা দীর্ঘদিনের দেয়া নেওয়া সম্পর্ক থাকলেও, যেমন শান্তিনিকেতনে এখনো আছে, শান্তিনিকেতনের যে মূল পাড়া, তার পাশে আগে অনেকগুলো সাঁওতালদের গ্রাম ছিল। আগে গ্রাম সেবা করতে শান্তিনিকেতনের ছাত্র ছাত্রীরা সপ্তাহে একদিন সেই গ্রামে গিয়ে সাঁওতালদের সঙ্গে থাকা, তাদের জীবনযাত্রাকে চেনা, বোঝা, তাদের থেকে শেখা, তাদেরকে শেখানো, এই দেয়া নেওয়ার একটা সম্পর্ক ছিল। কিন্তু এই সমস্ত সম্পর্কের মধ্যে আরেকটা সম্পর্ক সেই সময় তৈরি হলো, তা হচ্ছে এই যে সাঁওতালদের যেগুলো জমি জিরেত, সেগুলোকে দখল করবার একটা উদ্যোগ ক্রমশ ভারত রাষ্ট্র নিল। ক্রমশ আমরা বুঝতে শুরু করলাম যে সাঁওতালদের এই যে নাচের সঙ্গে আমরাও শরীর দুলিয়ে বা কোমরে কোমর ধরে আমরা নাচতে পারি, একটু হয়তো বাজনাও আমরা প্লে করতে পারি। কোনো কোনো সাঁওতালদের যন্ত্র আমাদের থিয়েটারের অঙ্গে এসে লাগলো, একটু কাড়া, নাকাড়া, ঢোল, এই কোনো কোনো বাঁশি, ঠিক তেমনটি নয়, কিন্তু যেমনটি আমাদের প্রয়োজনে লাগতে পারে তেমন করি। আমি বারংবার চাই এইটাকে বলতে যে সাঁওতালরা কিন্তু কখনো নাটক লেখেননি, সাঁওতালরা কিন্তু তাদের নাটক নিয়ে আমাদের সামনে আসেননি। আমরা আমাদের প্রয়োজনে সাঁওতালদের বা সাঁওতালদের মতো যারা কোল, ওরাও, ভিল, মুন্ডা, এদের কাছে গিয়েছি। আমরা মুন্ডারি ভাষাতে কোনো কোনো শব্দ শিখেছি, আমরা অলচিকি অ্যালফাবেটকে খানিকটা চিনতে শিখেছি। আমরা
আমাদের মধ্যে এমন কোনো মানুষকে পেয়েছি যারা সাঁওতালি ভাষার গবেষণা করে, অভিধান লিখে এই বাঙালি সমাজের সঙ্গে, ভদ্র সমাজের সঙ্গে সাঁওতালদের কিছু সেতু বন্ধনের উদ্যোগ নিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার একটি আদিবাসী সংস্কৃতি দপ্তর করেছেন। কোনো অঞ্চলে আদিবাসী সংস্কৃতির উৎসব হয়, আয়োজন হয়, বই টই বেরিয়েছে। একেবারে যে আমাদের ছোঁয়াছুঁয়ি এখন নেই তা নয়। খুব খেয়াল করে দেখবেন যে এখন অনেক সহজে আমরা সাঁওতাল পরগনায় যাই, সেখানে গিয়ে থাকি। বিদ্যাসাগর যখন সাঁওতাল পরগনায় যান তিনি একেবারে একা। এখন সেই অঞ্চলগুলোতে অনেক মানুষ যান যারা সে অর্থে নাগরিক মানুষ। এখন তাদের গান, তাদের ভাষা, তাদের জীবনের কথা, তার সঙ্গে আমাদের জীবনের কোনো সংকেত হয়তো এখন মিলতে শুরু করছে। আমরা আমাদের বাড়িতে সাঁওতালি নাচের মুখোশ আনি, ছৌ নাচের মুখোশ আনি। সাঁওতাল দম্পতি, শবর দম্পতি, তাদের মুখের ছোট্ট একটা মুখোশ অনেকদিন ধরে আমাদের বাড়িতে এসছে। তার সঙ্গে আমার জীবনের ছন্দ থাকুক বা না থাকুক, এক ধরনের যাকে বলি আমরা কালচারাল অ্যাপ্রোপ্রিয়েশন, মানে তাদের সংস্কৃতিকে আমরা আমাদের সংস্কৃতির অঙ্গ বলে ক্রমশ স্বীকার করেছি। রাজ্য স্তরের বা রাষ্ট্রীয় স্তরের অনুষ্ঠানে যেমন সিধু কানুর মূর্তি থাকে, তীরন্দাজ মূর্তি, তীর ধনুক হাতে নিয়ে মূর্তি, সেগুলো বাংলাতেও আছে, বোলপুরেও আছে, বাংলার সর্বত্র আছে। কেননা ইদানিং বিভিন্ন রাজনৈতিক দল তারা আদিবাসীদের সঙ্গে, জনজাতিদের সঙ্গে, আদার ব্যাকওয়ার্ড কাস্টের সঙ্গে বিভিন্নভাবে সম্পর্ক তৈরির চেষ্টা করছেন। জানি না আপনারা কেউ শোনেন কিনা, গত ৪৩ বছর ধরে প্রত্যেক দিন সন্ধে ৬টায় আকাশবাণীর কলকাতা যার এখনকার নাম গীতাঞ্জলি, সেখানে সাঁওতালি ভাষার অনুষ্ঠান হয়। এই রাষ্ট্রীয় উদ্যোগের সঙ্গে আমরা যে খুব জড়িয়ে থাকি এমনটা নয়, কিন্তু আমাদের মধ্যে কোনো নাট্যজন আছেন বা ছিলেন, যেমন আজকে তার নাম হয়েছে রতন থিয়াম। 2012, 13, 14, 15 সালে যখন রতন থিয়াম আদতে ওই আদার ব্যাকওয়ার্ড কাস্টেরই লোক, মণিপুরি মৈতেই সমাজের লোক, জন্মসূত্রে কলকাতার ঠিক নয়, নবদ্বীপের, কিন্তু ওর উৎস হচ্ছে মণিপুরে, ইম্ফলের কাছে। তিনি যখন ন্যাশনাল স্কুল অফ ড্রামার চেয়ারপারসন, উনি আদিবিম্ব নামে একটা উৎসবের ভাবনা করলেন। 2014 আদিবাসী সংস্কৃতির মানুষেরা কলকাতায় গিয়ে আর নাচবে না, দিল্লিতে গিয়ে আর তারা গান করবে না। তারা যেখানে থাকে তাদের জায়গাতে গিয়ে, সেটা গোয়ার কাছে কোনো একটি গ্রাম হোক, বা শান্তিনিকেতনের কাছে কোনো একটি গ্রাম হোক, বা ঝাড়খণ্ডের জামশেদপুরের কাছে কোনো একটি গ্রাম হোক, সেখানে সবাই যাবে। সেখানে আদিবাসী শিল্পীদের একটা সম্মেলন হবে এবং সেইখানে গিয়ে আমরা তাদের জীবন থেকে, জীবনযাত্রা থেকে, সংস্কৃতি থেকে উঠে আসা নাচ খোলা আকাশের বুকে, আঙিনার মধ্যে, প্রায় অনাগরিক একটি পরিবেশে আমরা দেখব। ফরাসি আক্রমণে বারংবার আদিবাসী জনজাতিদেরকে উৎখাত করে, তাদের কণ্ঠ রোধ করে, তাদেরকে বোকা বানিয়ে, তাদেরকে ঠকিয়ে কি করে নিজেদের পুঁজির স্বার্থ উসুল করে নেয়, সেই গল্পগুলো বলতে। সুবোধের দল নাট্য চেতনা
ওদের অবস্থানটা এমন একটা জায়গাতে যে চারদিকে প্রায় পাহাড়, নগরের সঙ্গে প্রায় কোনো রকম সম্পর্ক নেই, একটা হাইওয়ে আছে সেটাও সেই গ্রাম থেকে খানিকটা দূরে। ওই ভৌগোলিক অবস্থানের জন্য এবং বাদল সরকারের ঘরানাতে থিয়েটারকে সাইকেল করে আমরা বিভিন্ন গ্রামে যাব এবং জনচেতনা গড়ার জন্য থিয়েটারকে ব্যবহার করব, এই উদ্দেশ্যে সুবোধ এবং তার দল দীর্ঘদিন সক্রিয় ছিল। এখন সেই সক্রিয়তার মাত্রা হয়তো পাল্টেছে, এখনো সক্রিয় আছে। আমরা জানি বা না জানি, আমাদের জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমরা জানি বাদল সরকার বারংবার চেয়েছেন থিয়েটারকে নিয়ে গ্রামের মানুষের কাছে পৌঁছতে। তার যারা উত্তরসূরি তারা যদি আরেকটু উদ্যোগী হন, এখনো হন, হয়তো আদিবাসী জীবনের যে ছন্দ, স্পন্দন, তাদের যন্ত্রণা, তাদের শোষণ, এর গল্পগুলোকে আমরা হয়তো অন্যভাবে মঞ্চে দেখতে পারবো। স্বাধীনতার পরে, 47-এর পরে কিংবা 1971-এর পরে আদিবাসীরা চেয়েছেন যে আমাদের পাকা জায়গা হবে, আমাদের ভূমি হবে। যে সমস্ত সাঁওতালরা বিভিন্ন সময় সাঁওতাল পরগনা থেকে মজুরির কাজে হয়তো শহরের কাছে এসছেন, উত্তরবঙ্গের চা বাগানে গিয়েছেন, বা ঝুম চাষ করতে, জুম চাষ করতে এই বারেন্দ্র বা রাঢ়বঙ্গের বিভিন্ন অঞ্চলে এসছেন। আপনারা হয়তো কেউ কেউ জানবেন যে কলকাতাতে ওই রুবি হাসপাতাল, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, সেখানে যে বিদ্যাধরীর যে চর, সেখানে প্রচুর 5-7টা সাঁওতালি গ্রাম আছে, আদিবাসী গ্রাম আছে। যখন উড়ঘুড়ান করেন আমাদের মনে একটা আশা আকাঙ্ক্ষা তৈরি হয়। আমরা ভাবি যে তারা হয়তো কেবল ইতিহাস নয়, তারা হয়তো জীবনযাত্রাকে, সংস্কৃতিকে বা সংস্কৃতির যেগুলো উপাদান সেগুলোকে আরো মর্মে মর্মে শরীরে ধারণ করে নাগরিক মঞ্চে এমন করে উপস্থাপন করবেন যাতে সাঁওতালদের বা আদিবাসীদের জীবন সম্পর্কে আমাদের একটা শ্রদ্ধাবোধ, সম্মানবোধ, সহানুভূতির বোধ, সমানুভূতির বোধ তৈরি হয়। তিনি ঘুরে ঘুরে বাংলা ভাষার বানান শুদ্ধিকরণের ওয়ার্কশপ করাচ্ছেন বাচ্চাদের। তো আমরা ওই জন্য গল্প দিদাকে এবার বেছে নিয়েছিলাম মীরা মজুমদার স্মারক সম্মাননা তুলে দেওয়ার জন্য। নটদা আমাদের হাওড়ার দল, এবছর তাদের 50 বছর ধরে একটি দল হাওড়ার মতন একটি জেলায় নাট্য করে চলেছেন, নাট্য চর্চা করে চলেছেন, শুধু প্রোডাকশন নয়, নাট্য জীবন যাপন করে চলেছেন। আমাদের এই নাট্য চর্চা বা সংস্কৃতি চর্চার পেছনে কৃতি সোমনাথেরও একটা বড় অবদান আছে। মানে কথক, বিশেষ করে এই লকডাউনের পরে ওরা প্রায় জোর করেই করো করো করে আবার শুরু হয়েছিল। নক্ষত্র খচিত আকাশে তারাদের ঝিকিমিকি আলোয় তুমি ভালো থেকো, গ্রীষ্মের দাবদাহে ঘর্মাক্ত দেহে তুমি ভালো থেকো, বৃষ্টি ঝরা রাতে কর্দমাক্ত পথে তুমি ভালো থেকো, ঘুরন্ত এই পৃথিবীর ততোধিক দুরন্ত মানুষের মনে তুমি স্থির থেকো, কলুষিত পরিবেশে ধূসর প্রেক্ষাপটে তুমি শুধু অমলিন থেকো, সুখ দুঃখ ভালো মন্দের নাগরদোলায় ভালোবাসা তুমি ভালো থেকো। তোমরা তিনজনে একসঙ্গে এটা তুলে দাও। বাংলার প্রান্তিক থিয়েটারের শ্রেষ্ঠ সংগঠক স্বর্গীয় মীরা মজুমদার স্মারক সম্মাননা 2025, প্রাপক মাননীয়া রচনা বসু।
খুশির ঝর্ণাধারায় আজ এক শুভ সূচনার বার্তাবহ স্মরণীয় দিন। আপনাকে শাশ্বত অভিনন্দন। নাট্য জগৎকে বাংলার প্রান্তিক প্রান্তে বিশেষ স্থিতি দেওয়ার জন্য আপনি নিরলসভাবে যে উদ্যম ও সাহসিকতার সাথে কঠোর পরিশ্রমে সার্থকভাবে নাট্য যাপনের জন্য তেপান্তর নাট্যদল নির্মাণ ও পূর্ণ পরিণতি দিয়েছেন, তা বাংলা নাট্য চর্চার নিয়মিত ধারাকে বিশ্বের দরবারে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা আজ আমাদের মতো নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করে চলেছে। নাট্য জীবনে, নাট্য যাপনে, সাংগঠনিক কর্মকাণ্ডের প্রতি আপনার নিষ্ঠা ও একাগ্রতা আমরা কথকেরা শ্রদ্ধার সাথে স্মরণে রাখতে চাই। তাই আজ আপনার নিয়মিত নাট্য চর্চার পাশাপাশি শিশুদের থিয়েটারে লালনের নাট্যক্ষেত্র তেপান্তর গঠনের অবদানের স্বীকৃতি স্বরূপ মীরা মজুমদার স্মারক শ্রেষ্ঠ সংগঠন 2025 সম্মানে সম্মানিত করতে পেরে আমরা নিজেরাই সম্মানিত বোধ করছি। কামনা করি নাট্য যাপন ও নির্মাণে আপনার সাংগঠনিক কর্মধারা আরো বিস্তৃত হোক। আপনার দীর্ঘ নিরোগ ও সুস্বাস্থ্য কামনা করি। কাজকর্মের কি খবর? কাল রাতে তো ফোন এসেছিল। তাহলে তো চিন্তার কথা। তা আইসিইউ 12 নম্বরের পেশেন্টের অবস্থা ভালো নয়, কিছু ভাবলেন স্যার? আর কোনো উপায় নেই, ভেন্টিলেশনে দিতেই হবে। সিস্টার, আইসিইউ 12 নম্বরের পেশেন্টের বাড়ির লোককে বলুন যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর মিত্রর সঙ্গে দেখা করতে, পেশেন্টের অবস্থা ভালো নয়। মাকে আমরা একটু ভয়ই পেতাম, আমাদের যত তার বাবার কাছে। ঠিকই, আমরা দুই বোনেই বাবার নেওয়াটা ছিলাম। ভয় যে একেবারে পেতাম না তা নয়, তবে আমাদের কোনো কাজে বাবা কষ্ট পাবে এ আমরা ভাবতেই পারতাম না। আর এই ভাবনাটাই আমাদের অনেক কিছু থেকে আগলে রেখেছিল। এখন সেই মানুষটাই পেশেন্টদের চিকিৎসা করে তাদের সুস্থ করে তোলাই তো আমাদের কাজ। ব্যবসায়ীদের প্রফিট আর লস, আর আমাদের প্রফিট আর লসের হিসাব কি এক হবে? আপনি বলুন না। সিস্টেমের মধ্যে থেকে বেরোনো কি সম্ভব? অবশ্যই সম্ভব। কিন্তু কিভাবে? নিজের ভয় আর লোভটাকে একটু কমিয়ে ফেলুন আর নিজের মনুষ্যত্ব বোধটা চাপিয়ে ফেলুন। আপনি জানেন এরা বড় সাংঘাতিক, এরা চাইলে আমার আপনার কেরিয়ার শেষ। তাহলে তো আর কিছু বলারই থাকে না। আচ্ছা ডক্টর মিত্র, আপনার বাবা কোনো এক গ্রামের স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন। এই দুগাছা সোনার চুড়ি নিয়ে ওর পার্থিব শরীরটাকে এবার মুক্তি দিন ডাক্তার বাবু। নিন না, নিন না, মুক্তি দিন ডাক্তার বাবু। নিন না, মুক্তি দিন ডাক্তার বাবু। এই দুগাছা সোনার চুড়ি নিয়ে ওর পার্থিব শরীরটাকে এবার মুক্তি দিন ডাক্তার বাবু। নিন না, নিন, মুক্তি দিন ডাক্তার বাবু। নিন না, নিন, মুক্তি দিন ডাক্তার বাবু। নিন না, নিন, মুক্তি দিন ডাক্তার বাবু। পাঁচজন এমন আমার থেকে এক বছরের বড়। বয়স লাগছে? 1944 সালের 26 জানুয়ারি রেগুলার মিউনিসিপ্যাল বিল্ডিং প্রাঙ্গণে নেতাজি সম্মানে আয়োজিত হয়েছিল এক বিশেষ সভা। বর্মায় এটি প্রথম জনসভা। গণ্যমান্য ব্যক্তি থেকে সাধারণ মানুষের মিলনে সভা তখন জনসমুদ্র। নেতাজি নামের এমনই জাদু। সবার প্রথমে বর্মার অধিবাসীদের তরফ থেকে নেতাজিকে একটি মালা পরানো হয়। তারপর নেতাজি প্রায় 2 ঘন্টা বলে গেলেন। কখন যে এতটা সময় কেটে গেছে কেউ টের পায়নি। শ্রোতারা মন্ত্রমুগ্ধ। এবার নেতাজি মালাখানি নিয়ে উদাত্ত কণ্ঠে বললেন, এই মালাখানি সমস্ত বর্মাবাসী শুভেচ্ছার প্রতীক। এই হিসেবে এটি অমূল্য, কালে এটি শুকিয়ে মূল্যহীন হয়ে যাবে। তাই এই মুহূর্তে এর যথার্থ মূল্যায়নের জন্য আমি এটা নিলাম করতে চাই। যে অর্থ পাওয়া যাবে তা দিয়ে রেঙ্গুনে খোলা হবে আজাদ হিন্দ সংগ্রহশালা। খুবই আনন্দিত এবং সম্মানিত এই সম্মাননা আমরা তুলে দিতে পারছি শ্রী সুশান্ত বাগ মহাশয়ের হাতে।
শর্মিষ্ঠা, টুকরা কাকিমা আর মৌ। এই ছোটদেরকে নিয়ে দিদি কাজ করছেন, দিদি করেন। আমরাও একটা উলুবেড়িয়ায় ছোটদেরকে নিয়ে কাজ করছি, উলুবেড়িয়া থিয়েটার একাডেমি আমি এবং কার্তিক চালাই। সুশান্তদা আলোক শিল্পী, বিভিন্ন দলের বিভিন্ন সময়ে যখন দরকার পড়েছে নেপথ্যে থেকে আলোর কাজ করে গেছেন। এটা আমাদের কাছে দুর্ভাগ্য যে আমাদের দেশের যারা নেপথ্যে কাজ করেন, যদিও পুরো থিয়েটার মহলটাই প্রান্তিক, তবুও যত্নটুকু আমরা পাই না। কোথাও একটা শুরু করার অছিলাতেই এই কাজের উদ্যোগ। আমি প্রশান্ত দাকে বলবো, প্রশান্ত দা কথক পারফর্মিং রেপার্টরির শুভেচ্ছা স্মারক এবং বাবার গাছটা হিসেব জন্য অনুরোধ করবো সুচরিতা দি এবং আপনাদেরকে। কৃতির সঙ্গে আমি কাজ করছি প্রায় ধরুন 1984 সাল থেকে। তখন আমরা সবাই খুব ছোট ছিলাম, তো আমরা একসঙ্গে নাটক করেছি, নৃত্যনাট্য করেছি। তারপরে ধীরে ধীরে কৃতি নাটকটাকেই প্রফেশন হিসেবে নিল, এটা নিয়ে পড়াশোনা করলো এবং এখন তো কথক হাওড়াতে যে নাটক করছে, শুধুমাত্র নাট্য উৎসব তো করছে না। আমার যেটা মনে হয় কথক যেটা করছে, এটা বলা যায় যে একটা নাট্য বিপ্লব। সমস্ত দলকে একসঙ্গে জড়ো করে এক হয়ে যে চলা যায়, সেটা কিন্তু কথক দেখাচ্ছে। কারণ আমি আমাদের ক্ষেত্রেও বলতে পারি, আমাদের কোভিডের পরে বিভিন্ন কারণে, কোভিড এবং কিছু মেডিকেল ইমার্জেন্সির জন্য আমাদের নাটক তৈরি করাটা বন্ধ হয়ে গিয়েছিল। তো তখন এসে কৃতি, সোমনাথ, বুবাই এরা সবাই মিলে এসে বারবার ইন্সপায়ার করেছে, করে আবার আমরা শুরু করেছি। তো কথকের সব থেকে বড় জিনিস আমার যেটা মনে হয়, সব থেকে বড় বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সকলকে নিয়ে চলে। কৃতির কাছে আমার এটাই একমাত্র মানে চাওয়া, যে আমার থেকে অনেক ছোট, কিন্তু আমার একমাত্রই চাওয়া যে এই ব্যাপারটা যেন চলতে থাকে, সবাই এক হয়ে কাজ করা। কারণ আজকের দিনে আমরা সমস্ত জিনিসে বিভিন্ন রকম ভাবে মেরুকরণে চলে গেছি, এক একজন এক একটা মেরুতে থাকি, সে পলিটিক্যালি বলুন বা পার্সোনালি বলুন, ইগো। কিন্তু এখানে দেখি আমি কৃতিকে সবাইকে নিয়ে কাজ করে। আর নাট্যোৎসবের কথা যদি বলতে হয়, বিভিন্ন দল আসে, বিভিন্ন স্টেট থেকে আসে, রাজ্য থেকে আসে। সুবোধ স্যার নাটক করে গেছেন, প্রত্যেক মাসের 15 তারিখে ওরা নাটক করে। এখানে বেশি ভোলাগিরিতেই হয়, মানে নিকেতনেও হয়। তো এই যে রেগুলার একটা চর্চার মধ্যে দিয়ে যাওয়া, একটা সুস্থ সংস্কৃতি, এটা একটা বিরাট ব্যাপার আজকের দিনে। এটা একটা বিপ্লবের মতো ব্যাপার। কারণ কৃতি একটু আগে যেটা বললো, নাটকের লোকেরা তো প্রান্তিক মানুষ, সেখানে দাঁড়িয়ে এগুলো করছে, এটা একটা বিরাট ব্যাপার। এটুকুই আমার শুভেচ্ছা কথকের জন্য। আমরা সবসময় আছি কথকের সঙ্গে। কথক রেপার্টারের, কথক পারফর্মিং রেপার্টারের নাট্যোৎসবের আজ সমাপ্তি দিবস। এই নাট্যোৎসবটা ডক্টর কৃষ্ণমোহন মজুমদারের স্মরণে হচ্ছে। কথক আজ 12 বছর ধরে হাওড়ায় এবং অন্যান্য কলকাতাতেও এই উৎসবটা করে, এবং উৎসবের যে সমস্ত নাটকগুলো নিয়ে আসে, নির্বাচিত নাটকগুলো, যেগুলো আমাদের দর্শককে সমৃদ্ধ করে, এগিয়ে নিয়ে যায়। কৃতি একজন লড়াকু নাট্যকর্মী, যে দীর্ঘদিন ধরে নাটকের সঙ্গে যুক্ত রয়েছে। হাওড়ায় নাট্য আন্দোলনে কৃতির অবদান আমরা খুব সগর্বে স্বীকার করি। হাওড়ার বেশ কিছু দল আছে যারা একদম রোজের একটা একসঙ্গে বসা ওঠা বসা এবং একসঙ্গে নাটক এবং তাদের আলোচনা সমালোচনা এবং কিভাবে হাওড়ার নাটককে আরো সবার সামনে নিয়ে যাওয়া যায়, এই আলোচনা আমাদের থাকে। আর কৃতি সোমনাথের এই দলটা
একদম আমাদের খুব কাছের দল, বন্ধু দল, মোটামুটি মানে গায়েরই থাকি আমরা, দুটো নাটকের দলই। তো কৃতি তো দীর্ঘদিন ধরে এই নাটকের যে উৎসবটা হচ্ছে এই উৎসবটা করছে, এবং আমরা সারাক্ষণই যতটা পারি সহযোগিতা করার চেষ্টা করি, এবং আজকেও এসে গেছি। ভালো লাগে প্রত্যেকবারই কৃতির সঙ্গে থাকতে, কৃতির নাটক দেখতে। রেপার্টারে ভালো ভালো প্রোডাকশন আছে, ওগুলোও দেখি। বেশ নাটক নিয়ে বেশ আড্ডা, চর্চা, নাটক দেখা, এই আর কি। আজ আমাদের জাতীয় নাট্যোৎসব হাওড়ার শেষ দিন, মানে সপ্তম দিন। প্রথম 4 দিন হচ্ছে বাণীনিকেতনে, রামরাজাতলা বাণীনিকেতন লাইব্রেরি মঞ্চে, আর পরের 3 দিন হচ্ছে ভোলাগিরি কলা মন্দিরে, মানে এইখানে। এই নাট্যোৎসবে 19টি নাটক উপস্থাপিত হয়েছে। আজকে বাকি আছে আরো 2টি, আর একটি আলোচনা আছে। তাছাড়া যা যা হয় প্রত্যেকবার মজাই মজা। সারাক্ষণ 7 দিন ধরে আমাদের ছেলেমেয়েরা এবং আমাদের বন্ধু দলের সকলে খুব আনন্দ করেছি, হইচই করেছি। যদিও এটি আমাদের দুঃখের বছর, কথক পারফর্মিং রেপার্টারের প্রতিষ্ঠাতা ডক্টর কৃষ্ণমোহন মজুমদার এই বছর 10ই সেপ্টেম্বর আমাদের ছেড়ে চলে যান। তারই স্মরণে আমাদের এই নাট্যোৎসব এইবার আমাদের অনেক আপনজন আমাদের ছেড়ে চলে গেছেন। তার মধ্যে আমার স্যার রতন থিয়ামো আছেন, আমাদের খুব কাছের মানুষ রনেন্দা আছেন, এরকম অনেকেই আছেন যারা প্রত্যেক বছর আমাদের উৎসবে থাকেন, কিন্তু এবছর নেই। তবুও দিন তো থেমে থাকে না, এগোতেই হয়। দুঃখকে বহন করতে করতে দুঃখের মাঝে বিলীন হয়ে যাওয়াটা হয়তো কাজের নয়। তাই আমরা আনন্দকেই বেছে নিয়েছি, জীবনে যেটুকুনি বাঁচি নাট্য যাপনের মধ্যে বাঁচি, এই উদ্দেশ্য নিয়ে এই নাট্যোৎসবের আয়োজন। খানিকটা তার সফল হয়েছে বলতেই পারি। এবার বাকি দিনগুলো আরো হবে, এগোবো। এর সাথে আর 2টো কথা বলে রাখি। 19 তারিখ আমাদের উলগুলান আছে সোদপুরের সুকসর পঞ্চম রেপার্টারি নাট্যোৎসবে। 21 তারিখ হাতিবাগান স্পর্শের উৎসবে আমাদের মুক্তির জন্য আছে। 23 তারিখ চন্দননগর কলেজে আছে। এরকম পরপর আমাদের অনেকগুলো অভিনয় আছে। 21শে জানুয়ারি উলগুলান আবার আছে তপন থিয়েটারে। একদিনে বা শুধু একটা নাট্যোৎসবেই আমাদের নাট্য যাপনের দিন শেষ হয় না, তাই এগুলো জানিয়ে রাখলাম। সকলে আসুন, হই হই করেই জীবনটা বেছে নিই।